আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বযাত্রী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে কানাডা ফ্রেশ পাসপোর্টে যদি আপনি কানাডার ভিসা পান, তো সেক্ষেত্রে আপনার কি করণীয় বা কি সমস্যা হতে পারে সে বিষয়ে। আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এই দেশগুলো ভ্রমণের জন্য আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি, তো ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আপনাদের যে কোনো সমস্যা বা কোনো তথ্যের প্রয়োজন হলে সেটা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং গুড সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো সেই উপলক্ষেই আজকে আপনাদের কিছু তথ্য দিতে চাই, যাতে আপনার ফার্স্ট ক্লাস কান্ট্রিতে যদি ঘুরতে যান, সেক্ষেত্রে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কী কী ডকুমেন্টগুলো থাকা খুবই জরুরি। প্রথমত, আপনি ঘুরতে যাবেন সেই অ্যাবিলিটি সম্পূর্ণ ব্যাংক ব্যালেন্স, লিকুইড মানি। যেমন ধরেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে একটা ভালো অ্যামাউন্ট রাখার চেষ্টা করবেন, যাতে করে এম্বাসি স্যাটিসফাই হয় যে আপনি ভ্রমণের জন্য ক্যাপাবল। এছাড়া যারা বিজনেস করেন, বিজনেস অ্যাকাউন্টের তো দেখাতে পারেন। যাদের সেভিংস সার্টিফিকেট আছে, এফডিআর আছে, অথবা শেয়ার মার্কেটে যাদের ইনভেস্টমেন্ট আছে, সেই সব অর্থগুলো আপনারা স্ট্যাম্পে যে ভ্যালুয়েশন তৈরি করা হয় নোটারি পাবলিক বরাবর, সেই স্ট্যাম্পে আপনারা উল্লেখ করবেন। এবং সাথে আপনার স্থায়ী সম্পত্তি অনেক ধরনের হয়। যেমন আপনার যদি কোনো জমি থাকে, কৃষি জমি থাকুক বা নাল জমি, যেটা আপনারা, বা বসত বাড়ির জমি বা বাড়ি, গাড়ি, এরকম, বা ফ্ল্যাট কোথাও কেনা আছে, এরকম যদি কোনো অ্যাসেট থাকে, তো সেক্ষেত্রে সেই অ্যাসেটগুলোর ডকুমেন্ট যদি ইংলিশ থাকে, তো শুধু নোটারি পাবলিক এর কাছ থেকে নোটারি করলেই হবে। আর যদি ইংলিশ করা না থাকে, তাহলে সেগুলোকে ইংলিশ করে নিতে হবে এবং পরে নোটারি করতে হবে। এই পুরো সার্ভিসটাই একটা ট্রান্সলেশন সেন্টার আপনাকে প্রোভাইড করবে। এছাড়াও আপনার যে বেসিক ইনফরমেশনগুলো প্রয়োজন, যেমন আপনি যদি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনার ম্যারেজ ডকুমেন্ট, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, আপনার এনআইডি কার্ড, আপনার ওয়াইফের এনআইডি কার্ড, আপনাদের যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড, মা বাবা যদি বেঁচে থাকেন তাহলে তাদের এনআইডি কার্ড। এবং যদি দেখেন যে আপনার প্রপার্টি ব্যাংক ব্যালেন্স কিছুটা কম, সেক্ষেত্রে আপনি আপনার ভাই বোনের এনআইডি কার্ড সাপোর্টিং হিসেবে, ফ্যামিলি টাইস হিসেবে দেখাতে পারেন, যাতে তারা স্যাটিসফাই হয় যে আপনি কানাডায় গিয়ে থেকে যাবেন না, আপনি অবশ্যই ফিরে আসবেন। এবং এই কথাটা আপনারা যখন অ্যাসেট ভ্যালুয়েশন করবেন, তো ভ্যালুয়েশনের লাস্টে আপনারা এটা উল্লেখ করবেন যে আপনার ভ্রমণের পরে আপনি সেখান থেকে ফিরে আসবেন। তো মূলত আমরা যে ভুলগুলো দেখি সচরাচর ফাইলগুলো ঘাটাঘাটি করার সময়, যে ফ্যামিলি টাইস ঠিকভাবে উল্লেখ করা হয় না, অথবা ব্যাংক ব্যালেন্সের অসামঞ্জস্য যে ট্রানজ্যাকশন, সেগুলো দেখা যায়। যেমন অনেকে ভ্রমণের উদ্দেশ্যে, এটা আপনাকে আগে প্ল্যানিং করতে হবে যে আমি ভ্রমণ করব এই একটা টাইমে, তো সেই টাইম অনুযায়ী আপনাকে ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো ওইভাবে মেনটেন করতে হবে। অনেকে দেখা যায় যে লাস্ট ট্রানজ্যাকশনগুলোতে গিয়ে 5 লাখ 10 লাখ টাকা বা বিগ একটা অ্যামাউন্ট ডিপোজিট করে, যেটা সন্দেহের তালিকায় পড়ে যে আপনি এই টাকাটা কোথায় পেলেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যদি এরকম ট্রানজ্যাকশন করেন, তো সোর্স অফ ফান্ড হিসাবে ডকুমেন্ট দেখাতে হবে। এছাড়াও আপনার প্রপার্টি মোটামুটি একটা প্রপার্টি ভ্যালু থাকতে হবে, যেটায় তারা স্যাটিসফাই হয় না যে আপনি অবশ্যই দেশে ফিরে আসবেন, এবং সেক্ষেত্রে আপনার এই প্রপার্টিগুলো মেনটেন করা প্রয়োজন, এবং সেই জন্যই আপনাকে ফিরে আসতে হবে। ফ্যামিলি টাইসটা সুন্দরভাবে দেখাতে হবে। এরপর আসি, অনেকের নিজের নামে সম্পত্তি থাকে না, মা বাবার সম্পত্তি থাকে।
সেক্ষেত্রে আপনারা করবেন, মা বাবা যদি মৃত হয় সেক্ষেত্রে ওয়ারিশ সনদ এবং মৃত্যু সনদ এটা দেখাতে হবে। যদি মা বাবা জীবিত হয় তাহলে আপনি মা বাবার এনআইডি দিবেন এবং সে সাথে আপনি যখন অ্যাসেট ভ্যালুয়েশন করবেন তখন উল্লেখ করবেন যে আপনি ওয়ারিশ সূত্রে মালিক, অথবা আপনার মা বাবার সম্পত্তি আপনি ওয়ারিশ সূত্রে মালিক আছেন এবং বর্তমান ভ্যালু প্রপার্টির এত টাকা। তো অবশ্যই এটা করবেন যে প্রপার্টির ভ্যালুটা যাতে রিজনেবল হয় বা স্থানের সাথে ম্যাচিং হয়। আমার গ্রামে যদি জমি থাকে সেক্ষেত্রে সেই জমির দামটা কেমন হতে পারে সেরকম একটা আনুমানিক দাম আপনারা উল্লেখ করবেন। বেশিও করবেন না, কমও করবেন না, একটা মিডিয়াম রেঞ্জে আপনার প্রপার্টির ভ্যালুগুলো দেখাবেন। এবং ব্যাংক ব্যালেন্স যেটা বললাম যে সেভিংস, বিশেষ করে সেভিংস যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা বেশি করবেন, যাতে হয় যে সেভিংস অ্যাকাউন্টের টাকাটা আপনার নিজস্ব টাকা বলে বিবেচিত হয়। এবং জানেন যে সেভিংস অ্যাকাউন্টের টাকাটা যারা বিভিন্ন ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড দেয় সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় গিয়ে খরচ করার একটা পসিবিলিটি থাকে। কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা ট্রানজ্যাকশন হয় বেশি, উইথড্র ডিপোজিট হয় বেশি, যার জন্য সেভিংসে টাকাটার গুরুত্বপূর্ণতা অনেক বেশি। এফডিআর বা সেভিংস সার্টিফিকেট যদি বলেন যে কেনা থাকে সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র অথবা 3 মাস ভিত্তিক সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, এগুলো যাদের কেনা আছে এগুলো দেখাতে পারবেন। বাট একটা জিনিস মনে রাখবেন যে এগুলো কিন্তু একটা মেয়াদ আনতে শেষ হয়। তো সেক্ষেত্রে এটার একটা আলাদা মানে বের হয় যে আপনি কিন্তু একটা মেয়াদ শেষে পাবেন, কিন্তু ইনস্ট্যান্টলি আপনি এটাকে খরচ করতে পারছেন না। বা আপনার যদি বিদেশে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট মানিটা কোথা থেকে আসবে সেই জিনিসটাকে আপনাকে প্রুভ করার জন্য অবশ্যই সেভিংস অ্যাকাউন্টটাকে গুরুত্ব দিতে হবে। এবং মনে রাখতে হবে যদি আপনার প্রপার্টি, যেমন ধরেন অনেকে প্রপার্টি, এই কয়েকদিন আগে এক ভাইয়ের প্রপার্টি প্রায় 9 কোটি টাকার মতো উনি দেখিয়েছেন, অথচ তার ব্যাংক ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে ছিল 15 লাখ টাকা। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ডিসব্যালেন্স হয় যে আপনার এত টাকার প্রপার্টি অথচ ব্যাংক ব্যালেন্স কম। তো সেখানে সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন যাতে এম্বাসি স্যাটিসফাই হয়, যাতে আপনাকে বিষয়টা প্রোভাইড করে। তো আরও কোনো তথ্য থাকলে যদি জানার থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন দেওয়া অ্যাড্রেস বা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা অফিস ভিজিট করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায়। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে জানার জন্য উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ।